ভারতের সংবিধানের আজকে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো পরীক্ষার জন্য। সেটি হলো সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। দেখো, যেহেতু সেই 1951 সাল থেকে আজকে 23 সাল পর্যন্ত সংবিধান বিভিন্ন সময় বিভিন্ন বছর বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে বা সংশোধন করা হয়েছে, তাই আমাদের এই টপিকটা কিন্তু লেন্দি প্রসেস। ঠিক আছে, আগামী সপ্তাহে দুটো কনস্টিটিউশনের ক্লাস নেব, মোটামুটি 3টে ক্লাসে এই টপিকটা কমপ্লিট হবে। এটা দিয়ে প্রচুর পরীক্ষা কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। তো প্রথমেই যেটা আলোচনা করার দরকার, যে এই যে সংশোধনের ব্যাপারটা, এটা কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিটি নেওয়া হয়েছে। প্রথম টপিক বলা যাবে, এটা কিন্তু অনেকের জানা উচিত। লিখে রাখো, দক্ষিণ আফ্রিকা। প্রথম টপিক নোট ডাউন করবে, সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা, যেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে বা অনুপ্রেরণা লাভ করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। প্রথম পয়েন্ট যে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতিটি কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট, আগে পয়েন্ট করে নি, তারপরে লিস্ট আউট করব প্রথম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে, ডেট কবে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, সেইগুলো আস্তে আস্তে ডিসকাশন আমরা এগোবো। নেক্সট পয়েন্ট ভালো করে শোনো, যে কত নম্বর ধারা অনুসারে ভারতীয় সংশোধনকে এই সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে, কত নম্বর ধারা অনুযায়ী, এটা নেক্সট প্রশ্ন। বলা যাবে, নোট ডাউন করো, 368। 368। এটা দেখো, আমি এমসিকিউ ক্লাসে কিন্তু বারবার আলোচনা হয়েছে, লিখে নাও 368 নম্বর ধারা। 368 নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, কারণ এই ধারার মধ্যেই সংবিধান সংশোধনী ব্যাপারটা কিন্তু রয়েছে। হয়েছে, কোনো ডাউট থাকলে, কোনো জায়গায় কি ব্যাপার থাকলে তুমি কিন্তু একটু আলোচনা করে নেবে। আলোচনা না করলে কিন্তু মুশকিল, আলোচনা করার জন্যই কি বলছি, যে এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও, কারণ কঠিন টপিকটা কিন্তু কঠিন। এতটাও সহজ হবে না, এই কারণে সহজ হবে না যে তোমরা খুব ইজিলি বুঝে যাবে বা মুখস্থ হয়ে যাবে, তা কিন্তু নয়। কারণ টপিকের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বোঝারও সমস্যা, তারপরে ইনফরমেশন প্রচুর। ঠিক আছে, নেক্সট ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট পয়েন্ট করবে যে কি কি উপায়ে এটা হচ্ছে পরিবর্তন হতে পারে, কি উপায় পরিবর্তন হতে পারে। নোট ডাউন করো প্রথমে, যে যে সংবিধান সংশোধন পদ্ধতি, একটু লিখে নাও প্রত্যেকে। সংশোধন পদ্ধতিটি দুটি ভাবে সম্পন্ন হয়। কি ভাবে? দেখো, একটা হচ্ছে গঠনগতভাবে সম্পন্ন হয়, আর একটা হচ্ছে অগঠনগতভাবে সম্পন্ন হয়। একটা গঠনগতভাবে আর একটা হচ্ছে অগঠনগতভাবে কিন্তু সম্পন্ন হয়। বোঝা গেল? দেখো, ভালো করে শুনে নাও। অগঠনগতভাবে সংবিধান সংশোধন পদ্ধতিটি, এটা হচ্ছে সংবিধানে যুক্ত করা হয়েছে বটে, কিন্তু নর্মালি আমরা সংবিধান সংশোধন বলতে যেটা কনস্ট্রাকশনাল মেথড বা গঠনগত পদ্ধতিটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা আবার দুটো প্রসেসে সম্পন্ন হয়। কি? ফার্স্ট নোট ডাউন করতে পারো, যে বিচার বিভাগীয় মত আদান প্রদান। লিখে নাও, বিচার বিভাগীয় মত আদান প্রদান বা মত প্রদান, যাই লিখে রাখতে পারো। আর একটা লিখে রাখো, সভা আহ্বান বা সভা একটা অর্গানাইজ বা আহ্বান করে তার মাধ্যমে কিন্তু গঠনগতভাবে সংবিধান সংশোধনী কিন্তু করা যেতে পারে। হয়েছে, নেক্সট। এই যে এর সঙ্গে আমার এটাকে অ্যাড করে দেওয়া উচিত ছিল, যে এই 358 নম্বর ধারা বললাম, তাহলে ভারতীয় সংবিধানের কোন অংশে বা কোন খণ্ডে বা কত নম্বর পার্টে এই সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, বলা যাবে? লিখে নাও, পার্ট 12, পার্ট 20। পার্ট 20-র মধ্যে কিন্তু এই বিস্তারিতভাবে সংবিধান সংশোধনের ব্যাপারটা কিন্তু রয়েছে। ভালো করে শুনবে, ভালো করে বুঝবে। কোনো অসুবিধা হলে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। বোঝা গেল? কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসাও করবে। দেখো, নেক্সট, এরপরে নোট ডাউন করে নাও যে সংশোধন প্রক্রিয়া। জাস্ট একটা হেডিং করো,
সংশোধন প্রক্রিয়া। সংশোধন প্রক্রিয়া, দেখো এই সংশোধন প্রক্রিয়াটা কি বা সংশোধন প্রক্রিয়ার ব্যাপারটা কি ভালো করে বুঝে নাও। যে একটা সংবিধানে কোনো ধারা রয়েছে বা সংবিধানে কোনো আর্টিকেল ওয়াইজ কোনো নিয়মতান্ত্রিক ব্যাপার রয়েছে, তাকে পরিবর্তন করা দরকার বা পরিবর্তন করা হচ্ছে, তার কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়? তার না মোটামুটি 3টে পদ্ধতি গ্রহণ করা হয়। এখনকার যা পরীক্ষার কোশ্চেন না, এই পরীক্ষার কোশ্চেনটা কিন্তু এইভাবেই থাকে, তাই আমি এইভাবে নোট ডাউন করাচ্ছি। প্রথম পদ্ধতির মধ্যে লিখবে যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংশোধন। লিখে নাও, বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করছি, গরিষ্ঠতার দ্বারা সংশোধন। তাহলে এই কথাটা দিয়ে তোমরা কি বুঝতে পারো? আমাদের যে সংসদীয় ব্যবস্থা, সেখানে কি দেখা হয় যে প্রথমে কোনো বিল বা প্রস্তাব যে কোনো একটি কক্ষে, সে উচ্চকক্ষ বা রাজ্যসভা বা নিম্নকক্ষ বা লোকসভায় উত্থাপন হওয়া প্রয়োজন। উত্থাপন হলেই সেই কক্ষে, যে কক্ষে উত্থাপন হবে, রাজ্যসভার কক্ষে বা লোকসভার কক্ষে, সেই কক্ষের মোট সদস্য সংখ্যার 2/3 যদি সাপোর্ট করে, মানে 2/3, 100 জন থাকলে 66 জন, ঠিক আছে, সেই দিনের উপস্থিতির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। 2/3 জন যদি সাপোর্ট করে, 2/3 যদি সাপোর্ট করে, তখনই কিন্তু আমরা আমরা কথাটা ঠিক শোনাচ্ছে না, তখনই কিন্তু ব্যাপারটা আমরা বলতে পারি যে ওই ওই কক্ষে থেকে অন্য কক্ষে বিল বা প্রস্তাবটাকে পাঠানো হবে। তারপরে সেই কক্ষেও যদি একইভাবে 2/3 দ্বারা যদি সম্মতি লাভ করে, তখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে ব্যাপারটা একটা আইন বা নিয়মে বা সংশোধনে পরিণত হয়। কথা বুঝতে পারলে? তাহলে সংখ্যাগরিষ্ঠতা বলতে কত? 2/3। অসুবিধা নেই। নেক্সট, ভালো করে শোনো, এটা হলো, এটা 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 হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি বলতে কোনটা? দ্বিতীয় পদ্ধতি বলতে লিখে রাখতে পারো, রাজ্য বিধানসভার সম্মতিক্রমে সংশোধন। নোট ডাউন করো, রাজ্য বিধানসভার, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকেই এই ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া নেই। লিখে নাও, রাজ্য বিধানসভার সম্মতিক্রমে সংশোধন। তাহলে একটা জিনিস এটাও মাথায় রাখা দরকার, যে এতগুলো অঙ্গরাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে তো বিধানসভা রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ মুখ্যমন্ত্রী বা তার যে পলিটিক্যাল দল, সেখানে মন্ত্রিসভা গঠনের মাধ্যমে সেই সমস্ত রাজ্যকে পরিচালনা করছে বা রাজ্যকে কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে। সে তাদেরও কিন্তু সামান্য ক্ষমতা রয়েছে, সামান্য বলবো না, একটা ভালো ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার মাধ্যমে তারা সংশোধন করতে পারে। হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করো। নেক্সট নোট ডাউন করা হয়, লিখে রাখো, বিশেষ বিশেষ উপায়। এই বিশেষ উপায় বলতে কি? এই বিশেষ উপায় বলতে এটা বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, স্টার দিয়ে রাখতে পারি। বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য বলতে কি? ধরো কোন নতুন রাজ্যের সৃষ্টি, নাগরিকতা সংক্রান্ত আইন, বা বিধান পরিষদ কোন রাজ্যে থাকবে কোন রাজ্যে থাকবে না, সরকারি ভাষায় ইনক্লুড, সরকারি ভাষা থেকে কোনো কিছু বাদ, বা কোনো পদের সৃষ্টি, সংসদের বিশেষ অধিকার, এই ব্যাপারগুলো কোনো কোনো ক্ষেত্রে যেভাবে আইন পাস হয়, সেইভাবে কিন্তু সংশোধন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যেতেই পারে। বুঝতে পারলে? 368 নম্বর ধারায় এই 3টে টপিক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। কথা বুঝতে পারলে? একমাত্র WBCS মেন্স পরীক্ষাতে এই টপিকগুলোর বিস্তারিত আলোচনার প্রয়োজন, যেহেতু আমাদের প্রাথমিক লক্ষ্য পিএসসি ক্লাসিক, পিএসসি মিসলেনিয়াস, তাই জাস্ট টপিকগুলো ওপর আমরা জেনে নিচ্ছি। ঠিক আছে? এটুকুর মধ্যে বলো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই যতটুকু বললাম, এইটুকুর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো, রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। না বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো 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 নেক্সট। তাহলে নেক্সট টপিক আমরা যেটা আলোচনা করব, ভালো করে শুনে নাও, যে এই যে সংবিধান সংশোধন যে হচ্ছে, তাহলে সংবিধান সংশোধন মানে আমাদের সংবিধান এতে এসছে কোথায়? মানে সংবিধান প্রথম আমাদের কার্যকরী হচ্ছে কবে? 1949 সালের 26শে জানুয়ারি। তারপরে সেটা হচ্ছে গ্রহণ করা হয়ে যাচ্ছে 26শে জানুয়ারি, বলছি সরি 26শে নভেম্বর। তার ঠিক 2 মাস পরে 26 জানুয়ারি দিনটাকে স্মরণীয় রাখার জন্য 1950 সালের 26শে জানুয়ারি এটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো এইটুকু জিনিস আমরা জানি।
এরপরে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আমাদের এটা জানার প্রয়োজন যে আমাদের সংবিধান সংশোধন এখনো পর্যন্ত 106 বার হয়েছে, কম নয় কিন্তু। তাহলে এই সংশোধনের লিস্টটা 106খানাই আমাদের নোট ডাউন করতে হবে। কারণ কারণ কোন পরীক্ষায় কোনটা পড়বে সেটা কিন্তু বলা মুশকিল। আমি ছাড়ছি না, আমি একদম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে 106খানাই করাবো, যেটা একদম 1951 সাল থেকে 2023 পর্যন্ত করানো হয়ে গেলে তোমাদেরকে আমি দিয়ে দেবো, মানে মার্ক করে দেবো যে ডাব্লিউবিসিএস পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ বা এসএসসি পরীক্ষাগুলো যেগুলো হয় তাতে কিরকম, মানে কোন কোন থেকে বা কোন কোন কততম থেকে বেশি কোশ্চেন এসেছিল। ঠিক আছে, চলো যতটা এগোনো যায়, 3 দিনে শেষ করার টার্গেট থাকবে, যতটা এগোনো যায়। প্রথমে হেডিং করো ফার্স্ট বা প্রথম, প্রথম বা ফার্স্ট। এই ফার্স্ট ইংলিশে লেখাই ভালো, ঠিক আছে, একাদশতম দ্বাদশতম থেকে ফার্স্ট লেখাই ভালো। ঠিক আছে, প্রথমে দেখো কিভাবে লিখবো, দেখো পয়েন্ট কিভাবে হবে, যে কোন দিন এই সংশোধনটা করা হয়েছিল লিখে রাখো। যেটুকু আমার কাছে তথ্য আমি অনেক, মানে যদি ভুলে গিয়ে থাকি তোমাদের বলবো একটু গুগল করে নিতে বা কোনো বইয়ের হেল্প নিতে। 18 জুন 1951 সাল। ঠিক আছে, এইখানে এইখানে কোন কোন ধারাগুলো পরিবর্তিত হয়েছে বা সংশোধিত হয়েছে, তাহলে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। দুটো পয়েন্ট কিন্তু এখানে আমি উল্লেখ করে রাখছি। একটা হচ্ছে সংশোধিত, এই সংশোধিত কথাটাও যেমন গুরুত্বপূর্ণ, আর একটা কথাও গুরুত্বপূর্ণ, কি বলতো, সংযোজিত। ওকে, সংশোধিত যেমন গুরুত্বপূর্ণ, সংযোজিতটা কিন্তু গুরুত্বপূর্ণ। সংশোধিত বলতে কোনটা, সংশোধিত বলতে যেটা সংশোধন করে জাস্ট চেঞ্জ করা হলো। আর সংযোজিত বলতে কোনটা, আলোচনার সাপেক্ষে বা আইনের মাধ্যমে নতুন কোনো ধারাকে সংবিধানে ইনক্লুড করা। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলি, পৃথা দাস কে গো, আছো পৃথা দাস কেউ? আমি তো রেকগনাইজ করতে পারছি না, যদি কেউ থাকো জানাবে। বারবার আমি জয়েনের রিকোয়েস্ট আসছে। একটা স্নেহা, একজন পৃথা দাস, আমি কোনোভাবেই আমার কোনো স্টুডেন্টের মধ্যে আমি চিনি না সেই অর্থে, তাই আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আর ক্লাসের লিঙ্ক বাইরে কাউকে শেয়ার করো না, কারণ আননোন কেউ ক্লাসে ঢুকুক, মানে দেখো ক্লাস ওপেন টু অল করতে আমার অসুবিধা নেই, বাট এটা ঠিক নয় আমার যেটা মনে হয়। আর যদি হয়ে থাকে আমাকে অন্তত ক্লাসের পরে হলেও জানাবে বা রিপ্লাই করবে। ঠিক আছে, চলো তাহলে 18ই জুন 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়, যেখানে প্রথম নোট ডাউন করো সংশোধিত। ডিটেলসে বলছি যাতে যারা পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিসিএস দেবে তাদের ক্ষেত্রে যেন হেল্প হয়, শুধুমাত্র ফুডের ক্ষেত্রে, শুধুমাত্র ক্লাসিফিকের ক্ষেত্রে তা কিন্তু নয়। ঠিক আছে, কোন কোন ধারা সংশোধিত হচ্ছে নোট ডাউন করো। 15, 19, 85, 87, 15, 19, 85, 87 এইভাবে কিন্তু মুখস্থ করেছিলাম বা এইভাবে কিন্তু মুখস্থ করা প্রয়োজন। 174, 76, 341, 342, 372, 376। ওকে, এটা কিন্তু সংশোধিত। এবার সংযোজিত কোনটা, অর্থাৎ কোন ধারা অ্যাড করা হয়েছে, কোন ধারা অ্যাড করা হয়েছে। আমি এটা একদমই বলবো না যে ফুডের পরীক্ষায় বা ক্লার্কশিপে যেটা মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা এত টাফ কিছু আসবে, কিন্তু একটা টপিককে ওপর ভাবে তো এগোনো যায় না। তাই যখন আরম্ভ করেছি একদম ডিটেলসে টপিক ওয়াইজ কমপ্লিট করব। তাহলে 31-এর এ 31-এর বি ধারা দুটো অ্যাড স্যার হয়েছে। 176-এর পরে 176-এর পরে 341, 342, 372, 376 হাতের লেখা বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করবে। এইবার শুধু সংশোধিত ধারা যেমন বললাম না, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে এই প্রথম সংবিধান সংশোধনে কিন্তু সংশোধিত মানে যেমন সংযোজিত মানে অ্যাড হয়েছে ধারা, তেমনি একটা সংযোজিত একটা তফসিল বা শিডিউলও অ্যাড হয়েছে। লিখে রাখো, সংযোজিত, সংযোজিত তফসিল। বলতে পারবে কত নম্বর তফসিলটা অ্যাড হয়েছিল? লিখে নবম। রাখো, 9th। ভেরি গুড, পারফেক্ট, 9th বা নবম। ওকে, কোশ্চেন আসে নবম তফসিল কোন তম সংসদের দ্বারা যুক্ত হয়েছিল, অ্যান্সার হবে প্রথম। হ্যাঁ কি না? এইবার ভালো করে শোনো, এইবার এই যে এতগুলো সংশোধিত করা হলো, তাহলে সংশোধন যখন করা হচ্ছে এর তো একটা বিশেষ কোনো উদ্দেশ্য থাকবে।
তাহলে উদ্দেশ্য বলতে কি বুঝবো, কি কি মানে বলতে পারি, যে মৌলিক অধিকার বিষয়ক সমস্যাগুলিকে অতিক্রম করা। স্পেশাল পয়েন্ট লেখো, মৌলিক অধিকার, মৌলিক অধিকার বিষয়ক সমস্যাগুলিকে অতিক্রম করা, বিষয়ক সমস্যাগুলিকে অতিক্রম করা, অতিক্রম করা। দেখো পরপর ক্লাস দরকার হলে কনস্টিটিউশন নিয়ে নেবো, ম্যাথ অনেকগুলো মোটামুটি হয়েছে, দরকার হলে একটা ম্যাথ একটা কনস্টিটিউশন এরকমভাবে নিয়ে এই টপিকটা শেষ করা কিন্তু প্রয়োজন হচ্ছে। চলো সেকেন্ড নোট ডাউন করো, দ্বিতীয়, দ্বিতীয়, দ্বিতীয় সেকেন্ড সংবিধান সংশোধন। তাহলে কোন ডেটে হয়েছে লিখে নাও, ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট, ঠিক, 1 মে 1953। ওকে, এই 1 মে 1953 এখানে কি কি মানে কোন ধারা হয়েছে, জাস্ট একটাই ধারা সংশোধন করা হয়েছে, একটাই ধারা। যেখানে একটা ধারা সংশোধিত হচ্ছে সেখানে ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয়। কত, জাস্ট 81 আর 81 মানে 1 নম্বর ধারা, ঠিক আছে। এর বিষয়বস্তু কি ছিল, কোন বিষয়ের ওপর এটাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এই দ্বিতীয় সংবিধান সংশোধনে গুরুত্ব দেওয়া হয়েছিল যে সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব সম্পর্কে পরিবর্তন। লিখে রাখো, সংসদে রাজ্যের প্রতিনিধি, সংসদে রাজ্যের প্রতিনিধি আছে 105টা, আমরা চলছি দ্বিতীয়, বুঝতে পারছো সময় লাগবে, তবে কিন্তু সময় নিয়ে করতেই হবে। হয়েছে, চলো নেক্সট নোট ডাউন করবে, থার্ড বা তৃতীয়, তৃতীয়। স্যার একবার আগের পেজটা দেবেন। একটু তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, একটা ফুল নোট তৈরি হয়ে যাবে, তারপরে এমসিকিউ ডিসকাস করবো, এই টপিকটা ক্লিয়ার, নোট ডাউন করে নাও। তৃতীয়, দেখো প্রত্যেকে একটু ক্লাস করার চেষ্টা করো, বুঝলে, আর বাই চান্স মিস হয়ে গেলে রেকর্ডিং দেখে নিও। তৃতীয়, থার্ড, ডেট কবে, ডেটটাই নোট ডাউন করে নাও, যে 22 ফেব্রুয়ারি 1955, 1955। ওকে, এর সংশোধিত ধারা কোনটা, এর কিন্তু সংশোধিত কোনো ধারা নেই, জাস্ট তফসিল একটা সংশোধন করা হয়েছিল, সংশোধিত তফসিল। ওকে, এইটা কিন্তু কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএস পরীক্ষায়, কোন তফসিলকে সংশোধন করা হয়েছিল, সপ্তম তফসিল। এখানে এই সপ্তম তফসিলে কোন ধারাটাকে মানে মানে কোন ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যৌথ তালিকা, লিখে নাও, যৌথ তালিকা। এই যৌথ তালিকার উপর গুরুত্ব দেওয়া হয়, যৌথ তালিকার উপর গুরুত্ব দেওয়া হয়, ও এবং যৌথ তালিকার যে কেন্দ্র রাজ্য যুগ্ম যে তালিকা, এই তালিকা সংশোধন করা হয়। কত নম্বর ধারা সেটা ছিল, 369 নম্বর ধারা, মনে থাকবে, যৌথ তালিকা সংক্রান্ত পরিবর্তন, নোট ডাউন করবে হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করো, চতুর্থ, অন্তত 15টা আজকে করাবো, চতুর্থ হচ্ছে, চতুর্থ। তাহলে এই চতুর্থ বা ফোর্থে কি হচ্ছে, ডেটটা কবে, দেখো আমি যখন যদি কোনো ডেট আমার খেয়াল না থাকে আমি ফাঁকা রাখবো, পরে বলবো বা তোমাদের বলে দেবো কোথা থেকে নোট ডাউন করতে, যেগুলো আমার মনে থাকছে সেগুলো আমি করিয়ে দেবো। 27 মে 1955, এখানে কি হয়েছিল, ওইখানেও কিন্তু দুটো হয়েছিল, একটা হচ্ছে সংশোধিত সংশোধিত ধারা, আর একটা হচ্ছে একইভাবে সংশোধিত তফসিল। যে যে তফসিলটা অ্যাড করা হয়েছিল প্রথমে, অর্থাৎ নবম তফসিল, সেই সংশোধিত সেই তফসিলটাকে এই চতুর্থর ক্ষেত্রে কি করা হয়, চতুর্থের ক্ষেত্রে সামান্য সংশোধন করা হয়। ওকে, কারণ আমাদের সংবিধানের নিয়মই রয়েছে যে সুপরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায়, আবার কিছু কিছু কি দুষ্পরিবর্তনীয়, যেখানে পরিবর্তন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। ওকে, কোন 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 ধারাকে সংশোধন করা হচ্ছে, 31, 31A, 31, সরি 31 নয়, 31A আর 305 নম্বর ধারা। কোন তফসিলকে পরিবর্তন করা হচ্ছে, নবম বা 9 তফসিল। ওকে, নবম বা 9 তফসিল। এইখানে ভালো করে শুনে রাখো, এই যে 31 এ বললাম, অর্থাৎ এটা কোন জিনিসটার উপর কনসেপ্ট করা হচ্ছে, খুব কমজন বলতে পারবে, কিন্তু মৌলিক অধিকার যারা একটু পড়ে রাখবে তাদের কিন্তু বলা উচিত, বলা যাবে। 31 এর এ
তাহলে এটা কোন ধারা বা কোন অংশটাকে সূচিত করছে? লিখে স্যার, এটা দিচ্ছি। সম্পত্তির সাংবিধানিক অধিকার। সংস্কার যেটা ছিল না না আম্বেদকরের। না না, ইয়া সম্পত্তির ভেরি সম্পত্তির গুড, অধিকার। পারফেক্ট পারফেক্ট দীপঙ্কর, সুন্দর ডাকে, সুন্দর। সম্পত্তির অধিকার, পারফেক্ট। সম্পত্তির অধিকার, সুন্দর, ভালো লাগলো শুনে। সম্পত্তির অধিকার, ঠিক আছে। আর একটা, এই যে নবম তফসিলের যে চেঞ্জ, এই নবম তফসিলে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করা হলো? নবম তফসিলে চেঞ্জ করা হলো যে বিল সম্বন্ধীয় বিষয়। লিখে নাও, বিল বিষয় যোগ। বিল বিষয় কথাটা ঠিক চলে আসছে না, বিল সম্পর্কিত বিষয়। লিখে নাও, বিল সম্পর্কিত বিষয়ের সংযোগ, বিষয়ের সংযোগ। ওকে, মনে থাকবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, পঞ্চম, পঞ্চম ফিফথ। এই পঞ্চম কি? পঞ্চম কত? ডেট কবে? লিখে নাও, 24শে ডিসেম্বর, 24th ডিসেম্বর 1955। ওকে, কত নম্বর ধারাকে সংশোধন করা হচ্ছে? সংশোধিত ধারা বলে লিখে রাখি, ধারা হচ্ছে একটা ধারাকেই পরিবর্তন করা হচ্ছে, 3 নম্বর ধারা। এই 3 নম্বর ধারাকে পরিবর্তন মধ্যে কি করা হচ্ছে? এই 3 নম্বরে কি আছে? অঙ্গরাজ্য সম্পর্কে, অর্থাৎ অঙ্গরাজ্যের নতুন নাম লিখে দাও, রাজ্যের নাম সংশোধন ও নামকরণ। ওকে, খুব ভালো প্রশ্ন এটা, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স মেন্স পরীক্ষার। সংশোধন ও পরিবর্তন, বোঝা গেছে? কোনো রাজ্যের নাম কিন্তু পরিবর্তন হতেই পারে। এই রাজ্যের নাম পরিবর্তন বা সংশোধন, এটা কিন্তু পঞ্চম সংশোধনের মাধ্যমে কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো, ক্লাসগুলো করার পরে দুবার রিডিং বেড়ে নিয়েও পড়াটা কিন্তু হয়ে যাবে। বলে রাখি, এত ইনফরমেশন, এটা কিন্তু টপিকটা কঠিন, সহজ নয়। সবে পঞ্চম করছি, এখনো 100 খানা বাকি, বুঝতে পারলে? এইটা সবগুলো যখন তোমাদের খাতায় লেখা হয়ে যাবে, আমি স্ক্রিনিং করব, আমি স্ক্রিনিং করে মার্ক করে দেবো কোনটা মানে বেশি করে পড়বে, মানে বেশি করে বলতে কি গুরুত্ব দেবে বা পরীক্ষায় পড়েছে, কোনটা সেই অর্থে গুরুত্ব নেই। ওকে, চল ষষ্ঠ। ষষ্ঠ অন্তত টার্গেট থাকবে আজকে 15টা করা। প্রথম দিন 15টা করা, পরের দিন 50-এ পৌঁছানো, তারপরে যতদিন সময় লাগে, মোটামুটি 4-5টা ক্লাস তো লাগবেই। চলো ষষ্ঠ, ষষ্ঠে কি করা হচ্ছে? ডেটটা আমার খেয়াল নেই, আমি ফাঁকা স্পেস রাখছি, এটুকু বলতে পারি 56 সাল, 1956 সাল। ডেটটা আমার খেয়াল নেই, একটু তোমরা কোনো জায়গায় সার্চ করে দেখো, বা ক্লাস শেষ হওয়ার পর যদি গ্রুপে জানিয়ে দাও, কেউ নোট ডাউন করে নিতে পারবে। এক্সট্রিমলি সরি, কারণ আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। এখানে ধারা, কত নম্বর ধারা সংশোধন করা হচ্ছে? 269, 286। কত নম্বর তফসিল সংশোধন হচ্ছে? আমি যেগুলো সংযোজন সেগুলো লিখে দেবো, ঠিক আছে? কত নম্বর তফসিল সংযোজন হচ্ছে? আবার সপ্তম তফসিল কিন্তু, সব সংবিধান মানে সংবিধান ওয়াইজ সপ্তম যে তফসিলের যে অংশ, যেখানে তালিকার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু করা হচ্ছে। ওকে, চলো ভালো করে নোট ডাউন করে নাও যে এখানে কি এই দুটো বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কি ব্যাপার? বিষয়বস্তু কি? যে কর ব্যবস্থা বৃদ্ধি, অর্থাৎ ট্যাক্স পেইং সিস্টেমটা আরো স্ট্রং করে, যাতে অঙ্গরাজ্য ও রাজ্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করা যায়। লিখে রাখো, কর ব্যবস্থা বৃদ্ধি, যেটা বর্তমানেও কিন্তু 2016 সালে, 17 সালেও যখন জিএসটি আসছে, তখনও কিন্তু সংবিধান সংশোধন হয়। আগে ভ্যাট নেওয়া হতো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা হচ্ছে রাজ্য নিত। এখন কি হয়? যে কোনো প্রোডাক্টে 5% জিএসটি। 5% জিএসটি মানে পুরো অঙ্গরাজ্য আর কেন্দ্র সুষম বন্টন, সিজিএসটি এসজিএসটি। ওকে, সেন্ট্রাল জিএসটি স্টেট জিএসটি পুরো হাফ হাফ হয়ে যায়। 18% মানে 9, 5% বলতে 2.5%, 12% মানে 6%। এই যে তফসিল ওয়াইজ সপ্তম তফসিলে বলা আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, এটা কিন্তু কর ব্যবস্থার মাধ্যমে যে সংবিধান সংশোধন হয়েছে, সেটা কোথায়? সেটা কিন্তু ষষ্ঠ। ওকে, নেক্সট নোট ডাউন করো, সপ্তম স্টার দিয়ে রাখো, সপ্তম কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও সপ্তম বা 7th। আমি মোটামুটি অফিস থেকে ফিরে এই 9টা টাইমটা, 9টা 15 টাইমটাই আমি ক্লাস নেব। যাদের সমস্যা থাকে বলবে, আশা করি সমস্যা থাকবে না, এখন ডিনার করে রেডি থাকবে, ঠিক আছে? সুবিধা হয় তাহলে আমার। এর ডেটটা মনে আছে কেন? এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। এটা হচ্ছে 1
1 নভেম্বর 1956, আগের ডেটটা আমার খেয়াল নেই, লিখে নিও। 1 নভেম্বর 1956, আগেরটা ডেটটা কেউ পারলে গ্রুপে জানিও, প্রত্যেকের সুবিধা হবে। তাহলে এখানে অনেক কিছু হচ্ছে, কিন্তু সংশোধিত হচ্ছে, সংযোজিত হচ্ছে, বুঝতে পারলে? চলো প্রথমে তাই এটাকে আমরা সংশোধিত কথাটা উল্লেখ করব, যেখানে সংশোধিত সংযোজিত থাকবে না সেখানে কিছু ধারা বলে উল্লেখ করব। সংশোধিত ধারা, এখানে প্রায় গোটা দশেক ধারা সংশোধিত করা হয়েছে। কি কি ধারা? 1 নম্বর, 49 নম্বর, 80 নম্বর, 81 নম্বর, 82 নম্বর, 131 নম্বর। এত ডিটেলসে WBCS ছাড়া কোনো পরীক্ষায় পড়ার প্রয়োজন নেই, কিন্তু কোন সংশোধনে বিষয়বস্তু কি ছিল এটা আমাদের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ দিনকে দিন কোশ্চেন আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। দেখো আরো কিছু ধারা রয়েছে, আমার এই মুহূর্তে আর খেয়াল পড়ছে না, আরো কিছু রয়েছে, 371ও আছে, মাঝের গুলো মনে পড়ছে না। ঠিক আছে, মোটামুটি যদি থাকে তাহলে অ্যাড করে নিতে পারো। এটা হচ্ছে সংশোধিত ধারা। এরপর নোট ডাউন করো সংযোজিত ধারা। সংযোজিত কত নম্বর ধারাকে অ্যাড করা হয়েছে, লিখে নাও। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, যে দেখো যখনই কোনো অ্যাড করা হয় না তখন কিন্তু 258 এ 290 এরকম করা হয়। একইভাবে লিখে নাও 258 এ, 290 350 350 372 এইগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, সংযোজিত। ওকে, চলো এরপরে নোট ডাউন করবে সংশোধিত, নোট ডাউন করবে সংশোধিত তফসিল। এখানেও কিন্তু 4টে তফসিল সংশোধন করা হয়েছে। কোন কোন 4টে? প্রথম শিডিউল, দ্বিতীয়, চতুর্থ আর সপ্তম। চতুর্থ ও সপ্তম, ওকে, চতুর্থ ও সপ্তম এই 4টে শিডিউলকে কিন্তু সংশোধিত করা হয়েছে, সংযোজিত হয়েছে শুধুমাত্র ধারাগুলো। নেক্সট, সংশোধিত অংশ, একটা পাঠকেও কিন্তু সংশোধন করা হয়েছে। কত নম্বর পাঠ? পার্ট 8, লিখে রাখো। কোশ্চেন এই জন্য এটা ইম্পর্টেন্ট, যে প্রথম কোন অংশ সংশোধিত হয়, অ্যান্সার হবে পার্ট 8। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে বা কত সালে এটা করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আমি যেটা লেখাচ্ছি না, পারলে এইভাবে নোট ডাউন করো। আমি মানে তোমাদের বলে দিই, খাতায় একটা এইভাবে নোট ডাউন, পরে এখন করে নিচ্ছ পরে করে নিও। কিরকম? এটা ধরো লিখলে ফার্স্ট, মানে এটা হচ্ছে কততম ক্রম, এটা ধরো লিখলে ক্রম। এদিকে লিখবে যে ডেট, কোন ডেটে হচ্ছে। এদিকে লিখবে হচ্ছে ধারা, পার্ট বা অংশ বা শিডিউল বা তফসিল, যে কি কি চেঞ্জ হচ্ছে। এবার তারপর লেখো যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। এইরকম ভাবে একটা লিস্ট বানিও। তাহলে মানে তাতে কি হয় বলো তো, আমি যেভাবে লিখে দিচ্ছি হয়তো অগোছালো ফরম্যাট হচ্ছে, তোমার মতো করে যদি সমস্ত টপিকটা শেষ হয়ে যাওয়ার পরে এইরকম ভাবে লিস্ট আউট করতে পারো না, তোমরা সিকোয়েন্স বুঝে যাবে। তোমার হয়তো মনে নেই 56 সালে কোন মানে কোনটা হয়েছে, তুমি 56 সালে এটা মনে রাখতে পারবে যে ষষ্ঠ আর সপ্তমী শুধুমাত্র হয়েছে। বুঝতে পারলে? চলো, অসুবিধা নেই। নেক্সট, এই 56 সালে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, বলতে পারবে কি? এই 56 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্যের সৃষ্টি হয়, হ্যাঁ কি না? চলো তাহলে এই সপ্তমের উল্লেখযোগ্য বিষয় কি ছিল? এই এতগুলো ধারাকে সংশোধন করার মাধ্যমে কি করা হয়, লিখে নাও। ভাষাভিত্তিক রাজ্যের পুনর্গঠন, ভাষাভিত্তিক রাজ্যের পুনর্গঠন। দেখো এইভাবেই কিন্তু সীমানা বন্টন করা হয়, যাতে একটা সীমানা পেরিয়ে গেলেই ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই একই কারণে মাদ্রাজ থেকে অন্ধ্রপ্রদেশ বা তেলেগু অধ্যুষিত অঞ্চল নিয়ে অন্ধ্রপ্রদেশ গঠিত হচ্ছে। আমাদের যে মানভূম, যেটা তৎকালীন বিহারে ছিল, সেখানে বাঙালির পার্সেন্ট বেশি থাকায় সেটাকে পশ্চিমবাংলায় ইনক্লুড করা হচ্ছে। এইভাবে কেরালের মতো মালায়ালাম আলাদা হয়ে যাচ্ছে, কন্নড়কে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, তামিলকে নিয়ে শুধুমাত্র থেকে যাচ্ছে তামিলনাড়ু। এইভাবে
ভাষাভিত্তিক যে অঙ্গরাজ্য পুনর্গঠন করা হচ্ছে এটা এই সপ্তম শিডিউলের উপর ভিত্তি করে কিন্তু করা হচ্ছে। লেখা হয়েছে প্রত্যেকের? রেসপন্স করবে হ্যাঁ কি না? চলো হ্যাঁ স্যার। নেক্সট 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 নোট ডাউন করো অষ্টম। নেক্সট নোট ডাউন করো অষ্টম, অন্তত 15টায় পৌঁছাই। অষ্টম 8th ডেট ইম্পর্টেন্ট, লিখে নাও। যে ডেটটা ইম্পর্টেন্ট মানে কি, ডেট না হলো সালটা কিন্তু জানার দরকার। লিখে নাও 5th জানুয়ারি 1960। ওকে, এইবার উল্লেখযোগ্য বিষয়, কোন ধারা সংশোধিত হয়? একটা ধারাই সংশোধিত হয়, সেটা হচ্ছে 334 নম্বর ধারা। এর উল্লেখযোগ্য বিষয় কি? এর উল্লেখযোগ্য বিষয় এটাই যে নিজস্ব সম্পত্তির অধিকার, এটা কি হয়েছে, এই নিজ সম্পত্তির যে অধিকার সেটা বিভিন্ন রাজ্যের তো একটা নিজে বলতে কি, এটা পার্সোনাল বা মানুষের কথা বলছি না, ইন্ডিভিজুয়াল অঙ্গরাজ্যের তো একটা সম্পত্তি আছে। সেই সম্পত্তির যে অধিকারটা, এই অধিকার সম্বন্ধে আলোচনা। লিখে নাও বিভিন্ন রাজ্যের নিজস্ব সম্পত্তি নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের নিজস্ব সম্পত্তি নিয়ে আলোচনা সংক্রান্ত বিষয় লিখে রাখতে পারো। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবে, প্রতি রাজ্যে কিন্তু পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে পণ্যের দাম একই নয়। সে পণ্যের দাম একই নয় বলতে পারো, উৎপাদনের উপর ডিপেন্ড করে, যেমন এটাও একটা ফ্যাক্ট, তেমন কিন্তু কিছু রাজ্যের ডিসিশন মেকিংটাও একটা ফ্যাক্ট। তাই প্রতি রাজ্যের সম্পত্তি ডিফারেন্ট। কেউ মানে জমি বা উর্বরতার দিক থেকে হাই, কেউ হয়তো খনিজ বা মিনারেলের দিক থেকে হাই। এই সম্পদে একটা সুষম বন্টন আনার কারণে এই এই 334 নম্বর ধারাকে সংশোধন করা হয়। ঠিক আছে, নেক্সট নোট ডাউন করবে 9th বা নবম, নবম বা 9th। কত ডেট কবে? 28 ডিসেম্বর 1960। দেখো এইখানেই জওয়াহরলাল নেহরু সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী, এখানেই একটা ব্যাপার আসছে। এটা একদম মানে এই সময় কোনো এই সংশোধনে কোনো ধারাকে সংশোধন করা হয়নি, সংশোধন করা হয়েছিল প্রথম তফসিলকে। তফসিল সংশোধন হয়েছিল। কোন তফসিল? প্রথম তফসিল। এর বিষয়বস্তু কি? এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা। ঠিক আছে, লিখে নাও পাকিস্তানের সঙ্গে আলোচনা। ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আলোচনা। আলোচনার ব্যাপার তো আর এমনি বন্ধুত্বপূর্ণ আলোচনার ব্যাপার নয়। হ্যাঁ, তৎকালীন ক্ষেত্রে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনার ব্যাপার হয়তো মানে মনে হতেই পারে সেই সময় প্রেক্ষাপট এরকম ছিল, লিখে নাও। কিন্তু যদি দেখা যায় এটা একটা কূটনৈতিক আলোচনা স্তর বলা যায়, যেখানে ভারতীয় কেন্দ্রের সীমান্ত এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা বিশেষ আলোচনা করা। কারণ তখন কিন্তু পাকিস্তানের দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান বলতে বর্তমান পাকিস্তান, পূর্ব পাকিস্তান বলতে যেটা পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশে পরিণত হয়। তাই এই আলোচনা বা এই প্রথম শিডিউলের মাধ্যমে আলোচনা না হলে প্রপার সিটিজেনশিপ অ্যাক্ট বা কোনো কিছু সেই অর্থে, বা অঙ্গরাজ্যের পুনর্গঠন সেই অর্থে কার্যকরী হওয়াটা সম্ভব ছিল না। হচ্ছে দশমের ডেট আমার মনে নেই, লিখে রাখো 10th। যেগুলো ফাঁকা রাখছি তোমরা কিন্তু ফিল আপ করো। দশমের ডেট মনে নেই, এটুকুই মনে আছে 61 সাল, এটুকুই মনে আছে 61 সাল, 1961 সাল মনে আছে, ডেট কিন্তু আমার খেয়াল নেই। এখানে 11ই আগস্ট স্যার, 11ই আগস্ট 1961 আচ্ছা ঠিক সাল। আছে, আমি 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 শর্টে লিখে রাখছি, বাকিরা ভেরিফাই করে নয়। 11 অগস্ট লিখে রাখছি। ঠিক আছে, চলো এখানে তাহলে কি 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 ব্যাপার নিয়ে আলোচনা হবে, কি কি আলোচনা হবে? এখানে সংশোধিত একটা ধারা কত নম্বর? 240 নম্বর। আর একটা তফসিল কত? একইভাবে প্রথম তফসিল। দেখো এই সময় জনগণ মানে কি ব্যাপারটা, এত জনগণের সঙ্গে বিভিন্ন ইউরোপিয়ান শক্তি মিশে রয়েছিল। সেই সময় একটা রাজ্যের পুনর্গঠন বা বৈদেশিক মানে প্রভাব মুক্ত করাটাই প্রধান উদ্দেশ্য ছিল। এই কারণে এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল পর্তুগিজ প্রভাব মুক্ত করা। এই মুক্ত করার ফলশ্রুতি কি হয়? যে দাদরা ও নগর হাভেলি এটা হচ্ছে পর্তুগিজ থেকে ছিনিয়ে আনা হয় এবং মানে কেন্দ্রায়িত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। লিখে নাও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে
আত্মপ্রকাশ। কার আত্মপ্রকাশ? লিখে রাখো দাদরা ও নগর হাভেলি। লিখে রাখো দাদরা ও নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলি হয়েছে। চলো নেক্সট লেখা হয়েছে প্রত্যেকের, পরে পেয়ে যাব। চলো নেক্সট লেখো একাদশ। নেক্সট লেখো একাদশ। একটু পয়েন্ট করো, খাতায় লেখা থাকলে, এর থেকে ভালো কিছু নেই। 11th এর ডেট হচ্ছে মানে 19 না 29, এটাও আমার একটু খেয়াল পড়ছে না, 19 বা 29 ডিসেম্বর হবে হয়তো, 1961। একটু একটু এটাও ক্রস চেক করে নিও, যে কোনো একটা হবে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। 19 বা 29 ডিসেম্বর 1961। এখানে এখানে কি 11তমে কি হচ্ছে? এখানে দুটো ধারা সংশোধন করা হচ্ছে, একটা হচ্ছে 66 নম্বর ধারা ও 71 নম্বর ধারা। ঠিক আছে, এখানে কি কি করা হচ্ছে? এখানে ভালো করে শুনে রাখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। এর পয়েন্ট কি? এর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন, এটাই হচ্ছে একাদশতম যে সংবিধান সংশোধন তার বিষয়বস্তু। নেক্সট হেডিং করো দ্বাদশ। দ্বাদশ 12। দেখো এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি তখন বলেই দেবো। দ্বাদশের এটা হচ্ছে 20 ডিসেম্বর। আচ্ছা, এবার বুঝে গেছি, এটা 29 হবে না, এটা 19 হবে। লিখে রাখো 19, এটা 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর মনে পড়েছে, 20 ডিসেম্বর 1961, সেম বছর, জাস্ট পরের দিন বলতে পারি। তাহলে এখানে এখানে কি হচ্ছে? এখানে জাস্ট তিনটে না, দুটো জায়গাকে আত্মপ্রকাশ করার জন্য এই এই সংবিধানটা চেঞ্জ করা হচ্ছে। কোন কোন? লিখে রাখো গোয়াকে অঙ্গরাজ্য হিসাবে কনসিডার করা হচ্ছে। আর একটা দমন ও দিউকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কনসিডার করা হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এবার এটা মনে রাখার প্রয়োজন, যখনই আমরা কোনো কিছুভাবে অঙ্গরাজ্য গঠন করার চেষ্টা করছি, তাহলে এখানে কোন তফসিলটা চেঞ্জ হওয়া উচিত? যারা জানো তারা বলবে। প্রথম তফসিল। হ্যাঁ কি না? প্রথম তফসিল কিন্তু পরিবর্তন হচ্ছে দ্বাদশ সংবিধান সংশোধনের মাধ্যমে হচ্ছে। এরপর লিখে রাখো ত্রয়োদশ। একটু ওয়েট করে যাও, আর দুটো। ত্রয়োদশ হচ্ছে 13th। 13th-এর ডেটটা কবে? 13th-এর ডেট হচ্ছে 28-29 ডিসেম্বর 1962। এটা হচ্ছে ডেট। এখানে ত্রয়োদশতমে কি হচ্ছে? ত্রয়োদশতমে একটা ধারাও সংশোধন হচ্ছে, একটা অংশও সংশোধন হচ্ছে। কোন ধারা? 371। 371 এ। আর অংশ কোনটা হচ্ছে? অংশ হচ্ছে 21তম অংশ। 21তম অংশ মনে থাকে যেন হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করা প্রয়োজন, যে এখানে 371 বলতে আমরা কি বুঝি? 371 বলতে আমরা কি বুঝি? এখানে কিন্তু নাগাল্যান্ডকে একটা বিশেষ সংরক্ষণ ব্যবস্থার দ্বারা গঠন করা হচ্ছে। খুব ভালো জিনিস একটা, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছিল। লিখে রাখো নাগাল্যান্ড গঠন। নাগাল্যান্ড গঠন কোশ্চেন এমনি আসে যে নাগাল্যান্ড গঠন কত সালে হয়? 1962 সালে। ওকে, এটাও কোশ্চেন আসে, নাগাল্যান্ড গঠন কোনতম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়? ত্রয়োদশ। এইগুলোই কিন্তু সমস্যাজনক প্রশ্ন হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে চতুর্দশ বা 14th। আচ্ছা, এরপর এরকম লিখে নি, 14th বলেই লিখে, আমার সুবিধা হবে। এই চতুর্দশ পঞ্চদশ এরকম না বলাই ভালো। চল নেক্সট লিখে নাও, এখানেও কিন্তু একই দিনে এটা হচ্ছে 28-29 ডিসেম্বর 1962। 28-29 ডিসেম্বর 1962। এখানে কি হচ্ছে? এখানে কিন্তু তিনটে জিনিস পরিবর্তন হচ্ছে, তাই আমি এটাকে মানে যেহেতু সংযোজন হচ্ছে, তাই এখানে সংশোধিতটাকে এইভাবে সংশোধনের মতো করে লিখছি, সংযোজিতকে সংযোজনের মতো লিখছি, নাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা কনফিউশন সৃষ্টি হবে। সংশোধিত দ্বারা সংযোজিত ধারা,
তাহলে কোন ধারা সংশোধন করা হচ্ছে? সংশোধন করা হচ্ছে 81 আর 240, আর সংযোজন করা হচ্ছে কত? 239-এর 1, না সরি 201 নয়, 239-এর এ। ঠিক আছে, এটা সংযোজন করা হচ্ছে। আর একটা তফসিল, সেটা হচ্ছে সংশোধন করা হচ্ছে, একটা না দুটো, প্রথমটা একটু হবেই যেহেতু অঙ্গরাজ্য আছে, আর একটা চতুর্থ সংশোধিত তফসিল দুটো চেঞ্জ করা হচ্ছে, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে চতুর্থ, একটা প্রথম একটা চতুর্থ। তাহলে এই যে এতগুলো করা হলো, এর ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি? ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কয়েকটা রাজ্যের বিধানসভা গঠন। হ্যাঁ কি না? বিধানসভা গঠন কোন কোন রাজ্য? ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু এইচপি হিমাচল প্রদেশ, জিওএ গোয়া, ত্রিপুরা, লিখে রাখো ছোট ছোট পয়েন্ট লিখে রাখো, আর মণিপুর এই এর এর চারটে রাজ্যের বিধানসভা গঠন। ওকে, এটাই কিন্তু ছিল এই সংবিধান সংশোধনের উল্লেখযোগ্য ফ্যাক্ট। আর একটা ছিল কি? পন্ডিচেরি। তখন নাম কিন্তু পুডুচেরি হয়নি, তখন নাম ছিল পন্ডিচেরি, তাই পন্ডিচেরি লিখলাম, ব্যাকে লিখে রাখো পুডুচেরি। এইটায় কি করা হয়? ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওকে, এটাও ছিল চতুর্দশতম সংবিধান সংশোধনের উল্লেখযোগ্য বিষয়। হয়েছে? চলো আজকে লাস্ট পার্ট, আজকে লাস্ট যেটা আলোচনা করব 15th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ডেটটা গুরুত্বপূর্ণ, কারণ ডেটটা দিয়ে কোশ্চেন এসেছিল 63 সাল, 5th অক্টোবর 1963। ওকে, চলো এখানে কিন্তু অনেকগুলো ধারা সংশোধন হয়, সংযোজন হয়, আবার তফসিলও সংশোধিত হয়। হয়েছে? তাহলে পয়েন্ট করো যেমন করার দরকার। সংশোধিত ধারা, সংশোধিত তফসিল, তাড়াতাড়ি লিখে নাও। আর একটা কি? আর একটা হচ্ছে সংযোজিত ধারা। ওকে, তাহলে কোন কোন ধারা সংশোধন হয়? 124, দেখো অনলি ফর ডাব্লিউবিসিএস, নাও লিখতে পারো, আমি বলছি না যে প্রেসার নেবে। ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস বাদ দিয়ে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়, প্রথমেই বলছি। স্যার মিসলেনিয়াসও আসে? মিসলেনিয়াসে আসে, মিসলেনিয়াসে আমি তোমাদের গ্রুপে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেবো, মিসলেনিয়াসেও কিন্তু আসতে পারে, কারণ মিসলেনিয়াসের যে পদগুলো, এটা ডাব্লিউবিসিএস সি আর গ্রেড ডি এর সমতুল্য। ঠিক আছে, তাই মিসলেনিয়াস পরীক্ষার যদি তুমি কোশ্চেন দেখো, একদম কোর কনস্টিটিউশনের কোশ্চেন দেয়, তাই ডাব্লিউবিসিএস এর মতো করে প্রিপারেশন নিলে তখনই কিন্তু মিসলেনিয়াসের জেনারেল স্টাডিজ গুলো পারা সম্ভব হয়, ওটা কিন্তু সহজ আসে না। স্যার এত এই স্যার ট্রিক্স কিছু আছে বা না না কোনো না না ভাবে? না, কোনো ট্রিক্স নেই, জেনারেল স্টাডিজে কোনো ট্রিক্স হয় না, প্রথমেই না বলছি। না স্যার, জেনারেল স্টাডিজ এর নাই, এতগুলো ধারা এক একটাতে চর্চা 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 কনফিউজিং। চর্চা ছাড়া কোনো উপায় নেই, চর্চা করা ছাড়া কোনো উপায় নেই। আমি তোমাদের নোট রেডি করে দিতে পারি, তোমাদের কিন্তু রেডি করে নিজেকেই পড়তে হবে। কিভাবে পড়বে, কিভাবে মনে রাখবে, এটা কিন্তু একদমই তোমাদের স্ট্র্যাটেজি হবে। দেখো, যে তফসিল সংশোধন করা হচ্ছে সেটা হচ্ছে 7th শিডিউল। ওকে, এবার কোন কোন ধারা অ্যাড করা হচ্ছে? একটা ধারাই 224টাকে সংশোধন করা হয়েছিল, সংশোধন করেও যখন সংশোধন করা গেল না, তখন জাস্ট 224A কে অ্যাড করা হলো। হয়েছে? তাহলে এখানে ব্যাপারটা কি? এর যে এত মেন পয়েন্ট কি? এই যে এত কিছুর মধ্যে এটা লিখে রাখো, বিচার ব্যবস্থা, বিচারকের বিষয়, বিচারক সংক্রান্ত বিষয়। তাহলে বিচারক সংক্রান্ত বিষয় বলতে কি? প্রথমেই করা হলো যে হাইকোর্টের, অঙ্গরাজ্যের যে হাইকোর্টের যে বিচারপতি, প্রধান বিচারপতি সহ বিভিন্ন সহ বিচারপতি, প্রত্যেকের অবসরকালীন বয়সটা 60 থেকে 62-তে কনভার্ট করা হলো 15তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরীক্ষায় কোশ্চেন এসছে, আমি কয়েকদিন আগেই ডাব্লিউবিসিএস এর যখন প্রিলিমিনারি পরীক্ষা হলো, তখন প্র্যাকটিস সেট করাচ্ছিলাম, প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা ফেস করেছিলাম যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অঙ্গরাজ্যের বিচারপতিদের বয়স, অবসরকালীন বয়স 60 থেকে 62 করা হয়। এটা কিন্তু 1963 সাল, 15th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। বোঝা গেছে? তোমরা যদি ডেট না মনে রাখতে পারো, অন্তত সালগুলো মনে রাখাটা আবশ্যক। এই সালের সিকোয়েন্স না পেলে
তোমরা কিন্তু কোনটা কি হচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল হবে। বুঝতে পারলে? হয়েছে? তাহলে দেখো, সংবিধান সংশোধন শুরু করলাম, করে মোটামুটি 1 থেকে 15 এসে পৌঁছালাম। আমার টার্গেট থাকবে পরের দিন আমি প্রথমেই একটা মানে লেখা হয়েছে প্রত্যেকের, তাহলে বলে দিই, পরের দিন আমি জিনিসটাকে এইভাবে বানিয়ে নেবো, একটা এরকম লাইন টেনে, তাহলে তোমরা জাস্ট পর করতে পারবে। ঠিক আছে? এরকম লাইন টেনে কিন্তু মোটামুটি একটা আমি আমি এরকম ফরম্যাট করে নেবো। তোমরাও যতটা আজকে লিখলে সেটাকে ফরম্যাটে দাঁড় করাও, তাহলে পর এরকম ভাবে করতে পারবো, যেভাবে বললাম, যাতে কি হবে, জিনিসের সিকোয়েন্সে থাকবে। বুঝতে পারলে? এবার পরের দিনের টার্গেট থাকবে, পরের দিনে যে ক্লাস নেব ওটা হচ্ছে পরশু দিন, মঙ্গলবার দিন ক্লাস নেব। সে মঙ্গলবার দিন নেব, কালকেও ক্লাস নেব, কালকে ম্যাথ ক্লাস নেব, মঙ্গলবার দিন আবার কনস্টিটিউশন ব্যাক করব। সেখানে টার্গেট থাকবে 16 থেকে মোটামুটি 56 পর্যন্ত, 16 থেকে 56 পর্যন্ত যেন পৌঁছাতে পারি। ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই, যতটা বললাম একটু ভালো করে পড়ে রেখো, কঠিন জিনিস না পড়লে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে? আজকে এতটাই। সৌম্য, তোমার যদি কথা বলার থাকে আমাকে ফোন করে নিতে পারো। হচ্ছে? চলো, ঠিক আছে। আচ্ছা পৃথা, ঠিক আছে, তুমি আমাকে একবার কথা বলে নিও, আমি তোমার সঙ্গে কথা বলে নেবো। আমি তোমার মেসেজ দেখলাম, তোমার সঙ্গে কথা বলে নেবো একবার আফটার ক্লাস বা আগামীকাল, আমাকে একবার মেসেজ করে নিও। ঠিক আছে? চলো, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। স্যার এই ক্লাসটার রেকর্ডিংটা দেবেন স্যার, হ্যাঁ অবশ্যই আর recording একটু দিয়ে দেবো, ভালো করে একটু বুঝতে। দিয়ে দেবো। আমি রেকর্ডিং প্রত্যেকটা করছি, রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই। হুম। ওকে স্যার।